আজকে সালোক সংশ্লেষ নিয়ে বলবো। হ্যাঁ, তো সালোক সংশ্লেষ পড়ার আগে প্লাস্টিড সম্পর্কে জানতে হবে। প্লাস্টিড একটা কোষীয় অঙ্গাণু, যেটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে থাকে। তো এই প্লাস্টিডটা হয় 3 রকমের। ঠিক আছে, প্লাস্টিড হলো 3 রকমের। 1 ক্লোরোপ্লাস্ট, 2 ক্রোমোপ্লাস্ট, আর 3 হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে, আর লিউকোপ্লাস্ট খাদ্যবস্তু সঞ্চয়ে সাহায্য করে। লিউকোপ্লাস্ট 3 রকমের হয়: অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। কী হয় 3 রকমের? অ্যামাইলোপ্লাস্ট, 2 প্রোটিনোপ্লাস্ট, আর 3 হচ্ছে এলাইওপ্লাস্ট। তো অ্যামাইলোপ্লাস্টটা শ্বেতসার জাতীয় খাদ্যবস্তু সঞ্চিত করে রাখে উদ্ভিদ দেহে। প্রোটিনোপ্লাস্টটা প্রোটিন জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে উদ্ভিদ দেহে। আর এলাইওপ্লাস্টটা হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। তো ক্রোমোপ্লাস্টটা তাহলে কী করে? বর্ণ গঠনে, উদ্ভিদ দেহে বিভিন্ন ফুলের বর্ণ গঠনে সাহায্য করে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্টটা কী করে? উদ্ভিদের বিভিন্ন অঙ্গে খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। এদের মধ্যে অ্যামাইলোপ্লাস্টটা শ্বেতসার জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে, প্রোটিনোপ্লাস্টটা প্রোটিন জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় রাখে, আর এলাইওপ্লাস্টটা ফ্যাট জাতীয় খাদ্যবস্তু সঞ্চিত করে রাখতে সাহায্য করে। তো আমাদের যেটা মেনলি জানতে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন কীরকম ক্লোরোপ্লাস্টটা হয়। তো ক্লোরোপ্লাস্টে 2টো পর্দা থাকে, দ্বি-একক পর্দা থাকে। তো ধরা যাক এটা দ্বি-একক 2টো পর্দা, এটা অন্তঃপর্দা, এটা বহিঃপর্দা। এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝখানে থাকে হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তাহলে বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝখানে থাকে হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। এই অন্তঃপর্দার ভেতরে লিকুইড, পুরোটাই তরল থাকে। হ্যাঁ, এই তরলটাকে বলা হচ্ছে স্ট্রোমা। কি বলা হয়? স্ট্রোমা। তাহলে অন্তঃপর্দার ভেতরে যে তরলটা থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে চাকতির মতো কতগুলি অংশ দেখা যায়। এরকম চাকতির মতো কতগুলি অংশ দেখা যায়। তো এই চাকতির মতো প্রত্যেকটি অংশকে কি বলা হয়? গ্রানা বলা হয়। ঠিক আছে, তো স্ট্রোমার মধ্যে যে চাকতির মতো অংশ থাকে সেগুলোকে গ্রানা বলা হচ্ছে। আর এই গ্রানাতে থাকে চ্যাপ্টা থলির মতো একক পর্দা পরিবেষ্টিত যে জিনিসটা, মানে থলির মতো দেখতে হয়, সেটাকে বলা হয় থাইলাকয়েড। তাহলে থাইলাকয়েডটা কীরকম? একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থলি। কোথায় থাকে? গ্রানাতে থাকে। তো থাইলাকয়েডটা একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থলি, যেটা গ্রানাতে থাকে। আর গ্রানা কোথায় থাকে? গ্রানা অন্তঃপর্দা পরিবেষ্টিত স্ট্রোমার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্টের। আর প্রত্যেকটি গ্রানা একে অপরের সাথে যে সরু দণ্ড দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্টের গঠনটা কীরকম? 2টো পর্দা থাকে, বহিঃপর্দা, অন্তঃপর্দা। 2টো পর্দার মাঝখানে জায়গাটাকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। এই অন্তঃপর্দায় স্ট্রোমাতে ভেসে থাকে কতগুলো চাকতির মতো অংশ, সেগুলোকে বলা হচ্ছে গ্রানা। আর গ্রানাতে থাকে চ্যাপ্টা থলির মতো একক পর্দা বিশিষ্ট থাইলাকয়েড। এবং প্রত্যেকটি গ্রানা পরস্পরের সাথে যেটা দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। এবার থাইলাকয়েডের মধ্যে থাকছে
থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজম। থাইলাকয়েডের এই যে থাইলাকয়েডটা এর মধ্যে থাকে হচ্ছে কোয়ান্টাজম, আর এই কোয়ান্টাজমের মধ্যে থাকে ঠিক আছে, কোয়ান্টাজমের মধ্যে থাকে ক্লোরোফিল রঞ্জক পদার্থ। তাহলে যদিও এটা নিয়ে এখন বিজ্ঞানীরা এই তত্ত্বটাকে অস্বীকার করছে, যে কোয়ান্টাজমের মধ্যে যে ক্লোরোফিল থাকে এই তত্ত্বটাকে অস্বীকার করছে, কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে আগে বিজ্ঞানীরা মনে করতো যে থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজম এবং কোয়ান্টাজমের মধ্যে থাকে ক্লোরোফিল রঞ্জক পদার্থটা থাকে। ঠিক আছে, তো এইটুকু বোঝাতে পেরেছি আশা করি, যে প্লাস্টিড কত রকমের হয়। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের গঠনটা দুটো পর্দা পরিবেষ্টিত থাকে, বহিঃপর্দা, অন্তঃপর্দা। দুটো পর্দার মাঝখানে থাকে পেরিপ্লাস্টিডিয়াল স্থান। অন্তঃপর্দার ভেতরে থাকে স্ট্রোমাতে থাকে চাকতির মতো কতগুলি অংশ, যেগুলোকে বলা হচ্ছে গ্রানা, এবং গ্রানার মধ্যে থাকে চ্যাপ্টা থলির মতো একক পর্দা পরিবেষ্টিত অংশ, যেটাকে বলা হচ্ছে থাইলাকয়েড, এবং প্রত্যেকটি গ্রানা একে অপরের সাথে স্ট্রোমা ল্যামেলি দ্বারা যুক্ত। আর থাইলাকয়েডের মধ্যে থাকে হচ্ছে কোয়ান্টাজম। এই কোয়ান্টাজমের মধ্যে ক্লোরোফিল রঞ্জক পদার্থটা থাকে। আচ্ছা, এইটুকু বোঝাতে পেরেছি আশা করি। এরপরে জানতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট, আর একটা জানতে হবে কোয়ান্টাম এল্ট। কোয়ান্টাম মানে হচ্ছে ফোটন কণা, মানে সূর্য থেকে আমরা ক্লোরোফিল কী করে, ফোটন কণা সংগ্রহ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, তো এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, সেটা আমরা জানি। তাহলে সূর্যালোক থেকে ফোটন কণা সংগ্রহ করেই তো ক্লোরোফিলটা উত্তেজিত হয়, তার ফলে কি হয়, সালোকসংশ্লেষ হয়। সালোকসংশ্লেষের ফলে কী উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এক অণু অক্সিজেন নির্গমনের জন্য যে পরিমাণ কোয়ান্টা বা ফোটন প্রয়োজন হয় সেটাই হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। মানে এক অণু অক্সিজেন নির্গমনের জন্য যে পরিমাণ কোয়ান্টা বা ফোটন দরকার হয় সেটি হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। মেনলি 8 থেকে 10 কোয়ান্টা বা ফোটন দরকার হয় এক অণু অক্সিজেন নির্গমনের জন্য। ঠিক আছে, আর কোয়ান্টাম ইল্ড হচ্ছে প্রতি অণু বা প্রতি কোয়ান্টা দ্বারা বা প্রতি কোয়ান্টাম শোষণের দ্বারা যে পরিমাণ অক্সিজেন নির্গমন হয়। ঠিক আছে, প্রতি কোয়ান্টা বা ফোটন শোষণের দ্বারা যে পরিমাণ অক্সিজেন নির্গত হয় সেটাই হচ্ছে কোয়ান্টাম ইল্ড। মেনলি 1/8 অথবা 1/10 কোয়ান্টাম ইল্ডের পরিমাণটা হয় 1/8 অথবা 1/10। তাহলে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট হচ্ছে এক অণু অক্সিজেন নির্গমনের জন্য যে পরিমাণ কোয়ান্টা বা ফোটনের প্রয়োজন হয় সেটা হচ্ছে কোয়ান্টাম রিকোয়ারমেন্ট। আর কোয়ান্টাম ইল্ড হচ্ছে প্রতি কোয়ান্টা ব্যবহার করে বা শোষণের দ্বারা যে পরিমাণ অক্সিজেন নির্গমন হয় সেটি হচ্ছে কোয়ান্টাম ইল্ড। ঠিক আছে, এরপর আসি সালোকসংশ্লেষ কী। আমরা জানি উদ্ভিদের পাতায় বা সবুজ পাতাতে হয় কিসের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে হয়। তাহলে পাতাতে হয় সবুজ পাতা, কিসের উপস্থিতিতে, ক্লোরোফিলের উপস্থিতিতে। সূর্যালোক দরকার হয়, আর কি দরকার হয়,
কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, জল দরকার হয়। তাহলে সবুজ পাতার ক্লোরোফিলে, ঠিক আছে, সবুজ পাতার ক্লোরোফিলে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড আর জল সহযোগে কি উৎপন্ন হয়? খাদ্য উৎপন্ন হয়, অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ সংকেত কি? C6H12O6। এবং উপজাত বস্তু হিসেবে অক্সিজেন আর জল, এগুলো হচ্ছে উপজাত বস্তু। আর এই গ্লুকোজের মধ্যে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে। তাহলে এখানে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে, উৎপন্ন খাদ্যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটে। তাহলে সংজ্ঞাটা কি হয়? যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষে ক্লোরোফিলের উপস্থিতিতে এবং সূর্যালোকের উপস্থিতিতে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ সবুজ পাতার ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও জল সহযোগে সরল শর্করা বা গ্লুকোজ উৎপন্ন হয় এবং উৎপন্ন খাদ্যে সৌরশক্তি আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তুরূপে অক্সিজেন ও জল পাওয়া যায়, সেটি হলো সালোকসংশ্লেষ। ঠিক আছে, তাহলে এটা সমীকরণটা কী হবে সালোকসংশ্লেষের? কী কী দরকার হয়? কার্বন ডাইঅক্সাইড দরকার, তার 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, C6H12O6 গ্লুকোজ, 6O2 আর 6H2O। এটা হচ্ছে সালোকসংশ্লেষের সমীকরণ। এখানে দেখা যাচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন নির্গমন হচ্ছে। ঠিক আছে, এটুকু বোঝাতে পেরেছি। তাই সালোকসংশ্লেষ কাকে বলে? সালোকসংশ্লেষ সমীকরণ। ব্যাস, এরপর আসি সালোকসংশ্লেষের সময় যে আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা খুব ভালো হয়। তো সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য আলো দরকার হয়। কী রকমের আলো দরকার হয় সেটা আমরা জানবো এখন। তো বর্ণালী সালোকসংশ্লেষের জন্য সালোকসংশ্লেষের বর্ণালী সম্বন্ধে জানবো। মেনলি আমরা স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। তাহলে স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাই যে মেনলি লাল আলো, নীল আলো এবং বেগুনি আলোতে সালোকসংশ্লেষ খুব ভালো হয়। মানে এই লাল, নীল, বেগুনি আলো, এগুলো হচ্ছে প্রত্যেকটি দৃশ্যমান আলো। লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য হয়, একটা আলো মানে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 650 থেকে 769 ন্যানোমিটার। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 430 থেকে 470 ন্যানোমিটার। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য হয় 390 থেকে 430 ন্যানোমিটার। আমাদের জানতে হবে যে এই লাল আলোটা সবথেকে বেশি, মানে এই লাল আলোতে সবথেকে বেশি কার্যক্ষম হয় সালোকসংশ্লেষটা। তাহলে সবথেকে বেশি যদি বলা যায় কোন আলোতে কার্যক্ষম বেশি সালোকসংশ্লেষের, তাহলে সেটি হবে লাল আলোতে কার্যক্ষম বেশি। আর নীল আর বেগুনি আলোতে কার্যক্ষমটা, সালোকসংশ্লেষের কার্যক্ষমতাটা কম। এটুকু আমরা জানতে পারি স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তো এখানে দুটো ডেফিনেশন আমাদের জানতে হবে। একটা হচ্ছে শোষণ বর্ণালী, একটা হচ্ছে কার্যকর বর্ণালী। তো শোষণ বর্ণালী জিনিসটা কি? শোষণ বর্ণালী জিনিসটা কি? তো শোষণ বর্ণালী হচ্ছে কি জিনিস সেটাই আমাদের জানতে হবে। শোষণ বর্ণালী হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বা আলোর যে দৃশ্যমান আলোর যে অংশ, আলোর অংশ মানে সেটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। একটা আলোর একটা রে মানে তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাই দৃশ্যমান আলোর যে অংশ বা কোনো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য একটি নির্দিষ্ট রঞ্জক দ্বারা যদি শোষিত হয়, ঠিক আছে,
সেটাই হচ্ছে ওই রঞ্জকের শোষণ বর্ণালী। ঠিক আছে, ধরা যাক ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, তাহলে ক্লোরোফিল CHL। ক্লোরোফিলের 5টা টাইপস হয় রঞ্জক পদার্থের, A B C1 C2 D আর F। ধরে নিই ক্লোরোফিল A। ঠিক আছে, তাহলে এটা একটা রঞ্জক পদার্থ, তাহলে এটা একটা রঞ্জক পদার্থ। ঠিক আছে, তো এই রঞ্জক পদার্থটা কি করে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে। তাহলে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে এটি শোষণ করে। তাহলে ক্লোরোফিলে অন্য কোনো তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করবে না, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করবে। ধরে নিই 670 ন্যানোমিটার আর 680 ন্যানোমিটার, এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যকে কে শোষণ করে, ক্লোরোফিল এই শোষণ করে, অন্য কোনো রঞ্জক পদার্থ এটাকে শোষণ করে না। তাহলে শোষণ বর্ণালী বলতে বোঝায় যে এই তরঙ্গ দৈর্ঘ্যটা ক্লোরোফিল A দ্বারা শোষিত হচ্ছে। তাহলে ক্লোরোফিল এর শোষণ বর্ণালী হচ্ছে 670 আর 680 ন্যানোমিটারের লাল আলো। লাল আলো। তাহলে কোনো একটি আলোর বা কোনো একটি দৃশ্যমান আলোর একটি নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কোনো একটি নির্দিষ্ট রঞ্জক পদার্থ দ্বারা শোষিত হলে সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে ওই রঞ্জক পদার্থের শোষণ বর্ণালী বলে। এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরোফিল A রঞ্জক পদার্থটি লাল আলোর 670 এবং 680 ন্যানোমিটারকে শোষণ করছে। ঠিক আছে, তাহলে এই 670 আর 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোটিকে ক্লোরোফিল এর শোষণ বর্ণালী বলা হচ্ছে। ব্যাস। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কার্যকর বর্ণালী। এটা খুব ইজি, যে আলোতে বা যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সব থেকে বেশি হচ্ছে সেটাই হচ্ছে কার্যকর বর্ণালী। মেনলি লাল আর নীল আলোটা কার্যকর বর্ণালী, কারণ এই আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা বেশি হচ্ছে। মেনলি নীল আলোতে, এটা এখানে বলে রাখি যে লাল আলোতে সালোকসংশ্লেষ বেশি করে, মানে লাল আলোটা শোষণ করে বেশি ক্লোরোফিল A, আর ক্লোরোফিল Bটা সব থেকে বেশি শোষণ করে নীল আলো। ঠিক আছে, তো লাল আর নীলটা হচ্ছে কার্যকর বর্ণালী। কার্যকর বর্ণালী মানে কি, যে আলোতে বা যে আলোর দ্বারা সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে কার্যকর বর্ণালী। ব্যাস। এবার সালোকসংশ্লেষের রঞ্জক পদার্থগুলো সম্পর্কে জানতে হবে। রঞ্জক পদার্থ, মুখ্য রঞ্জক পদার্থ নাম কি, ক্লোরোফিল। মুখ্য রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল। তো আমি বলেছিলাম যে ক্লোরোফিলটা পাতার কি কোথায় থাকে, পাতার ক্লোরোফিলটা থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে গ্রানা থাকে, গ্রানার মধ্যে থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টাজম থাকে, কোয়ান্টাজমের মধ্যে ক্লোরোফিল থাকে। কিন্তু আমি এটাও বলেছিলাম যে আধুনিক বিজ্ঞানীরা এই কোয়ান্টাজম মতবাদটা মানেন না। তারা কি বলেন, তারা বলেন পাতা যদি হয় এটা, তো পাতাতে কি থাকে, মেসোফিল কলা থাকে। ধরা যাক এটা একটা মেসোফিল কলা, এটা ধরা যাক মেসোফিল কলা। এই মেসোফিল কলার মধ্যে কি বলেন বিজ্ঞানীরা, যে ক্লোরোপ্লাস্ট থাকে। কে থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এটা ধরা যাক ক্লোরোপ্লাস্ট কোষীয় অঙ্গাণু যেটা। তাহলে মেসোফিল পাতার মেসোফিল কলায় ক্লোরোপ্লাস্ট থাকে, বা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড পর্দা। তাহলে এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড পর্দা। এই থাইলাকয়েড পর্দার মধ্যেই থাকে হচ্ছে ক্লোরোফিল। এটা আধুনিক বিজ্ঞানীরা মনে করেন, কোয়ান্টাজম মতবাদটা আধুনিক বিজ্ঞানীরা মানেন না বা পরিত্যক্ত হিসেবে ধরে নিয়েছেন। তাহলে আমি কি বলবো, ক্লোরোফিল কোথায় আছে, পাতার মেসোফিল কলায় অবস্থিত ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার ভেতরে। তাই তো, পাতার মেসোফিল কলায় উপস্থিত ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার মধ্যে ক্লোরোফিল রঞ্জক পদার্থটি থাকে। ঠিক আছে, এই রঞ্জক পদার্থটি কত রকমের হয়, A B C1 C2 D আর F। A আর Bটা থাকে সবুজ উদ্ভিদ এবং শৈবালের দেহে, সবুজ শৈবাল যেগুলো সবুজ উদ্ভিদ আর সবুজ শৈবাল।
C1C2 থাকে সামুদ্রিক শৈবালের, ঠিক আছে, আর ডি আর এফটা থাকে সায়ানো ব্যাকটেরিয়াতে, ঠিক আছে। তো ক্লোরোফিলটা কি কি জিনিস? সিএইচএল বা ক্লোরোফিল। ক্লোরোফিলটা হচ্ছে একটা পরফাইরিন যৌগ। এই যৌগগুলো অনেকটা কমপ্লেক্স যৌগ, অত দরকার নেই যৌগর ফর্মেশনটা কীরকম হয়, মনে রাখাও যায় না, খুব কঠিন, ঠিক আছে। শুধু মনে রাখবো ক্লোরোফিল হচ্ছে পরফাইরিন যৌগ। ক্লোরোফিল হচ্ছে একটি পরফাইরিন যৌগ। তো কীরকম হয় জিনিসটা, যে চারটি, ঠিক আছে, চারটি পাইরল রিং বৃত্তাকারে সজ্জিত থাকে। এগুলো হচ্ছে পাইরল রিং, পাইরল রিং। তাহলে ক্লোরোফিলের গঠনটা কীরকম? চারটে পাইরল রিং, ধরা যাক এটা 1 2 3 4, চারটে পাইরল রিং বৃত্তাকারে সজ্জিত থাকে। মাঝখানে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, ঠিক আছে। তো মাঝখানে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে ক্লোরোফিল গঠনটা কীরকম? চারটে পাইরল রিং বৃত্তাকারে সজ্জিত থাকে, মাঝখানে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। আচ্ছা, এই 4 নম্বরের সাথে একটি ফাইটল চেন যুক্ত থাকে, ফাইটল শৃঙ্খল। তাহলে ফাইটল শৃঙ্খলটা যুক্ত থাকে হচ্ছে 4 নম্বর পাইরল রিংয়ের সাথে, ঠিক আছে। 4 নম্বর রিংয়ের সাথে ফাইটল শৃঙ্খলটি যুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, ক্লোরোফিলটা মেনলি কী কী অংশ নিয়ে গঠিত? মানে কী কী অণু বা মৌল নিয়ে, কী মৌল নিয়ে ক্লোরোফিলটা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তাহলে ক্লোরোফিল কী কী নিয়ে গঠিত? কার্বন নিয়ে গঠিত, হাইড্রোজেন নিয়ে গঠিত, অক্সিজেন নিয়ে গঠিত, নাইট্রোজেন নিয়ে, ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লোরোফিল এর সংকেত কী হতে পারে? আমাদের দুটো সংকেত মনে রাখতে হবে, সবগুলো সংকেত মনে রাখার দরকার নেই, দুটো সংকেত অনলি মনে রাখতে হবে। দেখি কি কি আছে। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি কীরকম? ক্লোরোফিলের সংকেতটা C55H72O5N4Mg, এটা হচ্ছে C55H70O6N4Mg। দেখা যাচ্ছে N4Mg আর সেম, এখানে C55 সেম, এখানে দুটো চেঞ্জ হয়, H72O5, এখানে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে এইচটা 70 হয়ে যায়, ওটা 6 হয়ে যায়, মানে এক্ষেত্রে কমে যায়, এক্ষেত্রে বেড়ে যায়, ঠিক আছে। খুব সহজ উপায়ে মনে রাখা যায় এইভাবে, আর বাকি তিনটে সেম। তো ক্লোরোফিলের গঠনটা এটাই বললাম, যে ক্লোরোফিলটা কীরকম? চারটে পাইরল রিং বৃত্তাকারে সজ্জিত থাকে, মাঝখানে থাকে ম্যাগনেসিয়াম আয়ন এবং চতুর্থ পাইরল রিংয়ের সাথে ফাইটল শৃঙ্খলটা যুক্ত থাকে। এবার আমাদের জানতে হবে ক্লোরোফিল এর গঠনটা কীরকম আর ক্লোরোফিল বি এর গঠনটা কীরকম, ঠিক আছে। ক্লোরোফিল এ, ওই বললাম মাঝখানে থাকে ম্যাগনেসিয়াম আয়ন, চারটে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, ঠিক আছে। 4 নম্বরের সাথে ফাইটল গ্রুপ যুক্ত থাকে, ফাইটল চেন বা শৃঙ্খল যুক্ত থাকে, ঠিক আছে। আর 2 এর সাথে যুক্ত থাকে CH3, ঠিক আছে। এগুলো হচ্ছে পাইরল রিং, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে পাইরল রিং চারটে বৃত্তাকারে সজ্জিত থাকে, মাঝখানে থাকে ম্যাগনেসিয়াম আয়ন, চতুর্থের সঙ্গে ফাইটল শৃঙ্খল যুক্ত থাকে এবং দ্বিতীয়র সাথে যুক্ত থাকে মিথাইল গ্রুপ বা CH3 গ্রুপ। ক্লোরোফিল বি এর ক্ষেত্রে যেটা হয়, সবই সেম থাকে, শুধু 2 নম্বর পাইরল রিংয়ের সাথে মিথাইল গ্রুপ যুক্ত না হয়ে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকে, মানে CHO গ্রুপ। তাহলে মাঝখানে ম্যাগনেসিয়াম আয়ন থাকে, চারটা রিং থাকে, 1 2 3 4, এর সাথে ফাইটল চেন যুক্ত থাকে, আর এই দুয়ের সাথে যুক্ত থাকে হচ্ছে CHO বা অ্যালডিহাইড
গ্রুপ। এটাই হচ্ছে ক্লোরোফিল এ এর গঠন আর ক্লোরোফিল বি এর গঠনের মধ্যে পার্থক্য। এখানে থাকে 2 নম্বর পাইরল রিংয়ের সাথে এখানে থাকে অ্যালডিহাইড গ্রুপ। সরি, ক্লোরোফিল এর ক্ষেত্রে দ্বিতীয় পাইরল রিংয়ের সাথে যুক্ত থাকে হচ্ছে মিথাইল গ্রুপ, আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে দ্বিতীয় পাইরল রিংয়ের সাথে যুক্ত থাকে অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের জানতে হবে ফটোসিস্টেম বা পিগমেন্ট সিস্টেম অফ ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষের রঞ্জক তন্ত্র সম্পর্কে। আমরা ক্লাস 9 জেনে এসেছিলাম যে দুটো রঞ্জক তন্ত্র থাকে, একটা হচ্ছে PS1 আর এটা হচ্ছে PS2, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2। এবার জিনিসটা কীরকম হয় সেটাই এবার আমাদের জানতে হবে। তাহলে দুটো রঞ্জকতন্ত্র আমাদের হয় সালোক সংশ্লেষ, সেটা আমরা আগেই জানি, PS1 আর PS2। কীরকম হয় সেটা, যে রঞ্জকতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কি বলবো, কোর কমপ্লেক্স, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা LHC। অ্যান্টেনা কমপ্লেক্সকে AC বলে, কোর কমপ্লেক্সকে CC বলে। তাহলে রঞ্জকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোর কমপ্লেক্স বা CC, আর একটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স বা AC বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বা LHC। ঠিক আছে? তো কোর কমপ্লেক্সটা কী কী নিয়ে গঠিত হয়, মানে কী কী অংশ নিয়ে গঠিত কোর কমপ্লেক্সটা, এখানে মনে রাখতে হবে একটা বিক্রিয়া কেন্দ্র থাকবে বা রিয়াকশন সেন্টার। RC মানে হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। একটি বিক্রিয়া কেন্দ্র থাকবে কোর কমপ্লেক্সের মধ্যে। আর থাকবে হচ্ছে ইলেকট্রন দাতা ও গ্রহীতা। ইলেকট্রন দাতা মানে ইলেকট্রন ডোনার এবং ইলেকট্রন গ্রহীতা। আর থাকবে হচ্ছে 40 থেকে 60টি ক্লোরোফিল অণু। ঠিক আছে? তাহলে কোর কমপ্লেক্স রঞ্জকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোর কমপ্লেক্স বা CC, আর এটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স অর লাইট হারভেস্টিং কমপ্লেক্স। কোর কমপ্লেক্সটা কী নিয়ে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র থাকে বা রিয়াকশান সেন্টার থাকে, একটা ইলেকট্রন দাতা ইলেকট্রন গ্রহীতা থাকে, আর 40 থেকে 60টি ক্লোরোফিল অণু থাকে। ঠিক আছে? আর অ্যান্টেনা কমপ্লেক্স বা লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা বিভিন্ন ক্লোরোফিল এবং সাহায্যকারী রঞ্জক নিয়ে গঠিত। বিভিন্ন ক্লোরোফিল অ্যান্ড সাহায্যকারী রঞ্জক নিয়ে গঠিত। আচ্ছা, আমরা শুধুমাত্র মুখ্য রঞ্জক পদার্থ ক্লোরোফিল সম্পর্কে জেনেছি, এবার বাকিগুলো আমরা জানি না, এটা পড়ার পর বাকিগুলো জানবো। ঠিক আছে? তো রঞ্জকতন্ত্র কত রকমের হয়? 2 রকমের হয়, PS1 আর PS2। রঞ্জকতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত, একটা কোর কমপ্লেক্স আর একটা হচ্ছে অ্যান্টেনা কমপ্লেক্স বা AC বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স। কোর কমপ্লেক্সের মধ্যে থাকে বিক্রিয়া কেন্দ্র, ইলেকট্রন দাতা ইলেকট্রন গ্রহীতা এবং 40 থেকে 60টি ক্লোরোফিল অণু। অ্যান্টেনা কমপ্লেক্সে কে থাকে বিভিন্ন ক্লোরোফিল এবং সাহায্যকারী রঞ্জক নিয়ে গঠিত হয় অ্যান্টেনা কমপ্লেক্স। এবার PS1 আর PS2-র মধ্যে কী ডিফারেন্স থাকে? ঠিক আছে, যদি বিক্রিয়া কেন্দ্র ডিফারেন্স দেখি তাহলে এক্ষেত্রে থাকে 2টি P700 ক্লোরোফিল A অণু, এদের ক্ষেত্রে থাকে 2টি P680 ক্লোরোফিল A অণু। ঠিক আছে? আর থাকে প্রোটিন। ঠিক আছে, সাহায্যকারী কিছু প্রোটিন, তাহলে যেগুলো বিক্রিয়া কেন্দ্রে বিক্রিয়াটা হতে হেল্প করে, তাহলে সাহায্যকারী কিছু প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো হচ্ছে সাহায্যকারী। ঠিক আছে, এই প্রোটিনটা হচ্ছে সাহায্যকারী। আচ্ছা, রিয়াকশান সেন্টারে এটা হয়ে গেল ব্যাপার। আর কি থাকে এখানে থাকে হচ্ছে PS1-এ 100 থেকে 120টি ক্লোরোফিল
এ এ অণু থাকে, ক্লোরোফিল এ অণু থাকে, ঠিক আছে। আর থাকে বিটা ক্যারোটিন, 15 অণু বিটা ক্যারোটিন থাকে, 15 অণু বিটা ক্যারোটিন থাকে, ঠিক আছে। ক্যারোটিন জিনিসটা কি সেটা পরে আসছি, শুধু জেনে রাখো যে PS1-এ থাকে 100 থেকে 120টা ক্লোরোফিল এ অণু আর 15 অণু বিটা ক্যারোটিন। PS2 ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে দুটি পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্স গঠিত হয়, মানে প্রোটিন আর পিগমেন্ট দিয়ে একটা কমপ্লেক্স গঠিত হয়, সেটাকে বলা হয় পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্স। পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্স, এটা সংখ্যা কটা? দুটি পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্স থাকে, যার মধ্যে 20 থেকে 25টা ক্লোরোফিল এ এবং বিটা ক্যারোটিন থাকে। এর মধ্যে থাকে 20 থেকে 25টা ক্লোরোফিল এ আর বিটা ক্যারোটিন থাকে। তো ক্যারোটিন জিনিসটা কি সেটা পরে আসছি, এরপরে বলবো, ঠিক আছে। এটুকু জেনে রাখতে হবে যে দুটো রঞ্জকতন্ত্র PS1 আর PS2-র মধ্যে কি ডিফারেন্স, কি রিয়াকশন সেন্টারে থাকে। এখানে দুটি P700 ক্লোরোফিল এ অণু এবং সাহায্যকারী প্রোটিন। PS2-র ক্ষেত্রে থাকে দুটি P680 ক্লোরোফিল এ অণু এবং সাহায্যকারী প্রোটিন। এদের ক্ষেত্রে থাকে 100 থেকে 120টা ক্লোরোফিল এ অণু, বিটা ক্যারোটিন 15 অণু। আর এদের ক্ষেত্রে থাকে পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্স। পিগমেন্ট প্রোটিন কমপ্লেক্সটা 20 থেকে 25টি ক্লোরোফিল এ অণু এবং বিটা ক্যারোটিন নিয়ে গঠিত, ঠিক আছে। আচ্ছা, আমরা মুখ্য রঞ্জক পদার্থ ক্লোরোফিল সম্পর্কে জেনেছি, মানে ক্লোরোফিল কী রকম, ঠিক আছে, ক্লোরোফিলের টাইপস কী, ক্লোরোফিলটা কী কী নিয়ে গঠিত হয়, ক্লোরোফিলের রাসায়নিক গঠনটা কী রকম, ঠিক আছে। এবার যেগুলো আদার্স রঞ্জক পদার্থ থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে, যেমন হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডটা কী জিনিস? ক্যারোটিনয়েডটা হচ্ছে কি বলবো, লাল হলুদ কমলা বর্ণের এক ধরনের রঞ্জক পদার্থ। লাল হলুদ কমলা বর্ণের একটি রঞ্জক পদার্থ, মানে এটা হয় লাল হলুদ কমলা বর্ণের রঞ্জক পদার্থ, ঠিক আছে। লাল হলুদ আর কমলা বর্ণের রঞ্জক পদার্থ। যদি কমলা হয় সেই ধরনের মানে রঞ্জক পদার্থটাকে বলা হয় ক্যারোটিন। আর যদি হলুদ হয় সেটাকে বলা হয় জ্যান্থোফিল, ঠিক আছে। ক্যারোটিনটা হয় কমলা বর্ণের, ঠিক আছে। তো এই ক্যারোটিনয়েডটা ক্লোরোফিলের সাথে মিশে উদ্ভিদের ক্ষেত্রে থাকে। উদ্ভিদে কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের সঙ্গে মিশে থাকে। এর কাজ কি? এর কাজ কিছুই না, এর কাজ হচ্ছে ক্লোরোফিলকে ফটো অক্সিডেশন থেকে রক্ষা করা। তাহলে ক্লোরোফিলকে এটা ফটো অক্সিডেশন থেকে রক্ষা করে এবং আলোকে কোথায় পাঠায়? ক্লোরোফিল এতে পাঠায়, ঠিক আছে। আলোক রশ্মিকে ক্লোরোফিল এতে পাঠায়। তাহলে এটা একটা কাজ, এটা একটা কাজ। তার ফার্স্ট কাজ কি? ক্লোরোফিলকে ফটো অক্সিডেশন থেকে রক্ষা করা এবং আলো তরঙ্গকে ক্লোরোফিল এতে পাঠানো। থার্ড হচ্ছে সাহায্যকারী রঞ্জক পদার্থ, সেটা হচ্ছে ফাইকোবিলিন। মেনলি লাল শৈবাল এবং নীলাভ সবুজ শৈবাল, যেগুলো নীলাভ সবুজ শৈবাল সেগুলোতে থাকে। নীলাভ সবুজ শৈবাল অ্যান্ড লাল শৈবালে এই ফাইকোবিলিনটা থাকে। ফাইকোবিলিন কী কী নিয়ে অংশ নিয়ে গঠিত? লাল বর্ণের ফাইকো এরিথ্রিন এবং নীল বর্ণের ফাইকোসায়ানিন। নীল ফাইকোসায়ানিন আর লাল বর্ণের ফাইকো এরিথ্রিন নিয়ে ফাইকোবিলিনটা গঠিত। এগুলো সবই সাহায্যকারী রঞ্জক পদার্থ। এর কারণ হলো এরা সরাসরি সালোক সংশ্লেষের প্রক্রিয়া হেল্প করে না। এরা কি করে? আলোক তরঙ্গটাকে, মানে এদের দ্বারা যে আলোক তরঙ্গটা শোষিত হয় সেটা সালোক সংশ্লেষে সরাসরি হেল্প করে না। মানে ফাইকোবিলিন যে আলোক তরঙ্গকে শোষণ করে তার দ্বারা কোনোদিনই সরাসরি সালোক সংশ্লেষে হেল্প হয় না। এরা কি করে? আলোক তরঙ্গটাকে ক্লোরোফিল এতে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তারপর ক্লোরোফিল এ যেটা করে কাজ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সাহায্যকারী রঞ্জক পদার্থ, ঠিক আছে। এরপর আমাদের
আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো ধাপে হয়। একটা বিক্রিয়া হয় আলোক বিক্রিয়া, আর একটা বিক্রিয়া হয় আলোক নিরপেক্ষ বিক্রিয়া। এইটা সম্পর্কে আমরা ডিটেলসে পরের দিন পড়ব, কিন্তু একটা বেসিক কনসেপ্ট নিয়ে রাখি যে আলোক বিক্রিয়াতে কী হয় আর আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে কী হয়। শুধু একটুখানি বেসিক আইডিয়া নিয়ে রাখবো, পুরোটা মানে পুরো জিনিসটা পরে করব, ঠিক আছে? তো ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি। তো ফার্স্টে আমরা জানবো আলোক বিক্রিয়া। আলোক বিক্রিয়া আর এটা হয় আলোক নিরপেক্ষ বিক্রিয়া, মানে এক্ষেত্রে আলোক দরকার হয়, এক্ষেত্রে আলোক প্রয়োজন নেই। আলোক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আলোক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? আলোক বিক্রিয়ার ক্ষেত্রে ফার্স্টে কি হয়, এটাতে সূর্যালোক প্রয়োজন হয়। সূর্যালোকের প্রভাবে কি হয়, সূর্যালোক থেকে ফোটন কণা, ঠিক আছে, আসে, ফোটন আসে। ফোটন এসে কি করে, ক্লোরোফিলকে, নিষ্ক্রিয় ক্লোরোফিলটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো সূর্যালোক থেকে ফোটন কণা আসার ফলে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা কি হয়, সক্রিয় হয়ে যায়। যেই সক্রিয় হয়ে যায় সেটা কি করে, জলকে ভেঙে দেয় H+ আর OH- এ, ঠিক আছে? তাহলে ফার্স্টে কী হলো, আলোক বিক্রিয়া। এবং আলোক বিক্রিয়াটা কোথায় হয় এটা আগে জানতে হবে। ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয়। সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটা ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয়। গ্রানা কোনটা, যেটা স্ট্রোমার মধ্যে চাকতির মতো অংশ। তো কি হয়, সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোক থেকে ফোটন কণা নিষ্ক্রিয় ক্লোরোফিলকে সক্রিয় করে দেয়, এবং সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে H+ আর OH- ভেঙে দেয়। এবার এই বিক্রিয়াটাকে প্রথম পর্যবেক্ষণ করেন রবিন হিল, সেই জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়, ঠিক আছে? হিল বিক্রিয়া বলা হয়। এবার এই H+টা করে কি, H+টা NADP+কে বিজারণ ঘটায়। NADP+-এর বিজারণ ঘটিয়ে কী উৎপন্ন করে, NADPH+H+, ঠিক আছে? NADP+-এর বিজারণ ঘটায়। এই NADP-টাকে হিল বিকারক বলা হয়। NADP+টাকে হিল বিকারক বলা হয়, ঠিক আছে? হিল বিকারক বলা হয়, বুঝতে পারলাম। আর OH- কী করে, OH- থেকে অক্সিজেন নির্গমন হয়। OH থেকে, তাহলে 4OH- থেকে অক্সিজেন নির্গমন হয়, ঠিক আছে? আর একটা হয় যে এটিপি থেকে, এটিপিটা কী করে, অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি ক্ষমতা সম্পন্ন এটিপি উৎপন্ন করে। এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো তাহলে আলোক বিক্রিয়াটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আলোক বিক্রিয়াটা এখানে কী বোঝা যাচ্ছে এবং কী কী উৎপন্ন হচ্ছে সেটা আগে জেনে নিই আরেকবার ভালো করে। আলোক বিক্রিয়াটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। সূর্যালোক থেকে ফোটন কণা এসে নিষ্ক্রিয় ক্লোরোফিলকে সক্রিয় করে দেয়। সক্রিয় ক্লোরোফিল কী করে, জলকে ভেঙে দেয় H+ এবং OH-এ। এটাকে রবিন হিল পর্যবেক্ষণ করে বলে এটাকে হিল বিক্রিয়া বলা হয়। H+টা কী করে, NADP+-এর বিজারণ ঘটিয়ে NADPH এবং H+ উৎপন্ন করে। NADP+কে হিল বিকারক বলে। আর OH- আয়ন থেকে অক্সিজেন উৎপন্ন হয় এবং ADP অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ATP উৎপন্ন করে। এটাকে ফটোফসফোরাইলেশন বলা হয়। আচ্ছা, আলোক বিক্রিয়া তাহলে কী কী জিনিস আমরা পাচ্ছি উৎপন্ন হয়েছে, দেখে নাও। আমরা পেয়েছি NADPH আর H+, ঠিক আছে? আর কি উৎপন্ন হয়েছে, অক্সিজেন উৎপন্ন হয়েছে, ATP উৎপন্ন হয়েছে, ঠিক আছে? আর কিছু না, ঠিক আছে? এবার আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে চলে আসি। আলোক নিরপেক্ষ বিক্রিয়াটা কোথায় হয়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। স্ট্রোমা মানে অন্তঃপর্দার মধ্যে যে লিকুইডটা থাকে সেটার মধ্যে আলোক নিরপেক্ষ বিক্রিয়াটা হয়। কীরকম, ফার্স্টে যেটা হয়, যেটা কোষস্থ RUBPর সাথে কার্বন ডাইঅক্সাইডের সংযুক্তিকরণের ফলে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা 3 কার্বন যুক্ত হয়। তাহলে আলোক সংশ্লেষে প্রথমে কি হয়, কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, এটাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ, ঠিক আছে? তাহলে কার্বনের কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়, তার ফলে কী উৎপন্ন হয়, 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে? এবার দেখা যাক এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে কি হয়, এই NADPH আর H+ যুক্ত হয়ে কি উৎপন্ন করে, 12 অণু PgALD উৎপন্ন করে, ঠিক আছে? 12 অণু PgALD উৎপন্ন করে। তাহলে এই আলোক বিক্রিয়ায় NADPH H+টা আলোক বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে, তো সেটা কোথায় যাবে, সেটা আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে যাবে, অর্থাৎ এটা
আলোক নিরপেক্ষ বিক্রিয়াতে চলে আসে। তাহলে এটা কিসের সাথে যুক্ত হয়? 12 পিজি এর সাথে যুক্ত হয়, ঠিক আছে, NADPH আর H প্লাসের সঙ্গে যুক্ত হয়ে 12 অণু PgALD, 12 অণু PgALD, NADP আর H প্লাস উৎপন্ন করে। তাহলে এই 12 অণু PgALD যেটা উৎপন্ন হয় সেখান থেকে 10 অণু PgALD থেকে 10 অণু PgALD থেকে, ঠিক আছে, কেলভিন চক্রের মাধ্যমে 6 অণু RuBPর পুনঃসংশ্লেষ হয়, 6 অণু RuBPর পুনঃসংশ্লেষ হয়। আর 2 অণু PgALD থেকে কি উৎপন্ন হয়? গ্লুকোজ বা সরল শর্করা উৎপন্ন হয়, C6H12O6, এগুলো হচ্ছে 6 কার্বন যুক্ত, ঠিক আছে। তাহলে আলোক নিরপেক্ষ বিক্রিয়া কী হচ্ছে? ফার্স্টে কার্বনের প্রশস্ত যৌগে অঙ্গীভূত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, 3 কার্বন যুক্ত, এটাকে বলে অঙ্গারাত্মীকরণ। এরপর 12 PgA NADPH আর H প্লাসের সাথে যুক্ত হয়ে কী উৎপন্ন করছে? 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড। এই 12 অণু ফসফোগ্লিসারালডিহাইডের মধ্যে 10 অণু ফসফোগ্লিসারালডিহাইড থেকে কেলভিন চক্রের মাধ্যমে 6 অণু RuBPর পুনঃসংশ্লেষ হচ্ছে, আর 2 অণু PgALD থেকে গ্লুকোজের উৎপন্ন হচ্ছে। এখানেই শেষ হচ্ছে আলোক বিক্রিয়া আর আলোক নিরপেক্ষ বিক্রিয়া। কিন্তু এটা পুরোটাই বেসিক কনসেপ্ট, বেসিক আইডিয়া। আরও জিনিসটা জানতে হবে যে কোথায় কী রকমভাবে হচ্ছে, কোন কোন রঞ্জক তন্ত্র এখানে হেল্প করছে, কোথা থেকে ইলেকট্রন বেরোচ্ছে, কোথা থেকে ইলেকট্রন ঢুকছে, সেই বিষয়টা আমরা পরের দিন যাবো। কিন্তু বেসিক আইডিয়াটা না পেলে পরের দিন বুঝতে পারতাম না, তাই আগে একটুখানি এটা বেসিকটা বলে দিলাম, ঠিক আছে।